অশোকবাবু একজন গরিব চাষি। সামনে তার মেয়ের বিয়ে এবং মেয়েকে বিয়েতে কিছু গয়না দেওয়ার জন্য সামান্য কিছু টাকা জমিয়েছেন। তিনি সেই টাকা নিয়ে বাজারের বড় সোনা দোকানে গিয়ে একটি হার পছন্দ করেন। বাবা, আমার কাছে সবকিছু মিলিয়ে ওই 29,500 টাকা হচ্ছে। 500 টাকা কম হচ্ছে, তুমি একটু ওটা কমিয়ে দাও। বুঝতেই তো পারছো, গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছি। দেখুন, আমার দোকানে খাঁটি সোনা বিক্রি করি, তাই দামেও আমি পুরোপুরি নেই। 1 টাকাও কম বেশি হবে না। আপনার যদি পোষায় আপনি নেবেন, নাহলে কোনো ছোট দোকান থেকে আপনি নিয়ে নিন। মেয়েকে আমি এই একটাই মাত্র গয়না দিতে পারছি বাবা। ওটা যদি এবার কাঁটি সোনা না দিই তাহলে তো শ্বশুর বাড়ি থেকে অনেক কথা শুনতে হবে। 500 টাকার ব্যাপার, তুমি তো বড় ব্যবসায়ী, ছোট বোন ভেবে একটু টাকাটা কমিয়ে দাও না বাবা। আচ্ছা, জ্বালাই পড়লাম তো। পকেটে যখন টাকা পয়সা নেই, তাহলে আপনি কোন সাহসে আমার দোকানে ঢুকেছেন বলুন তো? আমি আপনাকে বারবার বলে দিচ্ছি, আমার কাছে 500 টাকা কেন, 50 টাকাও ছাড় পাবেন না। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে এখানে দাঁড়িয়ে থাকুন, তা না হলে আমার সময় নষ্ট করবেন না। এইটুখানি জিনিসের জন্য আমি সময় দিতে পারবো না। এমনিতেও আমার কাছে বড় বড় খদ্দের আছে, 10 লাখ 20 লাখ টাকা সোনা কেনে তারা। আর তোমার এই 500 টাকার জন্য আমি অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এভাবে অনেক উল্টোপাল্টা করে কথা শুনিয়ে সৌরেন অশোকবাবুকে তার দোকান থেকে তাড়িয়ে দেন। দুপুরে খাওয়ার জন্য সৌরেন বাড়ি ফিরে এলে তার স্ত্রী তুলি তাকে বলে, এই দেখো, মা ফোন করেছেন, সকালে 2বার ফোন করেছিলেন, তুমি ছিলে না বলে আমি তোমার সাথে কথা বলাতে পারিনি। তোমার মা হঠাৎ করে আবার ফোন করলেন কেন? এই তো মাত্র সবাই বাড়িতে এলাম, এখন আমি কথা বলতে পারবো না, আমি সময় করে কথা বলে নেব। খুব আর্জেন্ট আছে, একটু কথা বলে নাও না। উফ, কি ঝামেলায় পড়ে গেলাম। এদিকে দোকানে বুড়োটার সঙ্গে কথা বলতে গিয়ে মাথা ব্যথা হয়ে গেল, তার উপরে আবার এখানে বক বক করতে হবে। হ্যালো, কি বলছেন বলুন। বাবা সৌরেন, আমার শরীরটা না খুব খারাপ। বাবা, তুমি দিন কদিনের জন্য তুলিকে একটু আমার কাছে পাঠিয়ে দাও না। তারপর আমার শরীরটা ভালো হয়ে গেলে ও আবার চলে যাবে। না না, আমি এখন তুলিকাকে পাঠাতে পারবো না। এখানে বাড়িতে আমার অনেক কাজ আছে। আমি তো এমনিতেই সারাদিন বাড়িতে থাকতে পারি না, বাড়ির সমস্ত ওকেই সামলাতে হয়। বাবা, তাহলে তুমি নিজে ওকে নিয়ে এসো, দুজনেই 2 দিন আমার কাছে থেকে যাবে। কি ঝামেলা বলুন তো, ও বাড়িতে আমি থাকতে পারি নাকি? ওখানে কি কোনো সুযোগ সুবিধা আছে? একে তো বাথরুম অত দূর, সারাদিনে 10 বার কারেন্ট চলে যায়, রাত্রে ঘুমানোর জন্য ভালো বিছানাও পাওয়া যায় না। আমার ওখানে একেবারে ঘুম হবে না। মনিকা দেবী অনেক রিকোয়েস্ট করার পরও সৌরেন তার স্ত্রীকে মনিকা দেবীর কাছে পাঠাতে রাজি হয় না। মনিকা দেবীর মন খারাপ হয়ে যায় এবং খানিকক্ষণ চুপ করে বসে থাকার পর মনিকা দেবী তার ছোট মেয়ে লিলিকে ফোন করে। হ্যালো মা, তুমি কেমন আছো? আজকে তোমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গিয়েছিলে? না রে মা, যেতে পারিনি। আসলে হঠাৎ করে না খুব জ্বর এসেছে, আর শরীরটাও খুব দুর্বল, হাঁটা চলা করতে পারছি না। মা, তুই কি আজকে আসতে পারবি? আমার না খুব কষ্ট হচ্ছে, 2 দিন তাহলে আমার কাছে থেকে যেতিস। হ্যাঁ মা, অবশ্যই যাব, কেন যাব না। তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি তৈরি হয়ে যাচ্ছি। আরে আরে শোন না, অত তাড়াহুড়ো করিস না, আগে জামাইকে আসতে দে, ওকে জিজ্ঞাসা করে তারপর তুই আসিস আমার কাছে, কেমন? মা, তুমি তো তোমার জামাইকে জানো, ওকে আমাকে না এসব কিছু জিজ্ঞাসা করতে হয় না, ও কিচ্ছু বলবে না। না রে মা, জামাই কিছু বলুক আর নাই বলুক, এটা তোর কর্তব্য। আমি তোকে কখনোই সেই শিক্ষা দিইনি, তাই জামাইকে না জিজ্ঞাসা করে এভাবে তোর আসা ঠিক হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার জামাই আসুক, আমি তাকে জিজ্ঞাসা করে তবেই বেরোবো। এরপর লিলি তার স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। ওদিকে লিলির স্বামী দেবনাথ মাঠে চাষ করে, চাষ করে কাজ সেরে বাড়ি ফিরছিল। রাস্তার ধারে অশোকবাবুর সঙ্গে দেখা, তিনি গাছের গোড়ায় মনমরা করে বসে আছেন। আরে কাকা, কি হয়েছে? তুমি এইরকম মন খারাপ করে বসে আছো কেন? পরের সপ্তাহে তো রানের বিয়ে, বড়ি বর পক্ষ থেকে কোনো কথা বলছে নাকি? কিছু সমস্যা হয়েছে? না না বাবা, বর পক্ষ থেকে কিছু বলেনি, বিয়ের তারিখে বিয়ে হচ্ছে। মেয়ের বিয়ের জন্য গয়না কিনতে সৌরভ বাবুর দোকানে গিয়েছিলাম, 500 টাকা কম হচ্ছে বলে উনি হাতটা দিলেন না। ওদিকে আবার মেয়েটা আশা করে বসে আছে, এখন কিভাবে যে বাড়িতে ফিরে যাই তাই ভাবছি। এটা তো খুব খারাপ হলো, এতগুলো টাকা দিয়ে গয়না কিনছেন আর 500 টাকার জন্য উনি দামটা কমালেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 500 টাকা দিচ্ছি, আপনি এক্ষুনি গিয়ে হাটটা কিনে নিয়ে আসুন। কিন্তু বাবা, তুমিও তো চাষি, এ নিশ্চয়ই তুমি রোজ পেয়েছো, বাড়িতে খাবার কিনে নিয়ে যাবে, এভাবে আমাকে দিয়ে দিও না। কাকা, আমি 2 দিনের রোজ পেয়েছি, তোমাকে 500 টাকা দেওয়ার পর আমার কাছে 500 টাকা আছে,
তুমি চিন্তা করো না, যাও গিয়ে গয়নাটা নিয়ে নাও, আর না হলে পরে বিক্রি হয়ে গেলে কিন্তু আর পাবে না। ধন্যবাদ বাবা, আমি তোমার উপকার জীবনেও ভুলবো না। সত্যি তুমি মানুষের মতো মানুষ হও। এই বলে অশোকবাবু দেবনাথকে অনেক আশীর্বাদ করেন এবং সেখান থেকে চলে যান। এরপর অশোক বাজারের পথ দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসে। এমন সময় গ্রামের এক বয়স্ক লোককে কয়েকটি ভারী ভারী বস্তা নিয়ে যেতে দেখে। আরে রতন কাকা, তুমি ধানের বস্তা বইছো কেন? তোমার ছেলেরা সব কোথায়? আর বলো না বাবা, ছেলেরা গত বছর আমার সঙ্গে ঝামেলা করে নিজের ভাগের জমি আলাদা করে নিয়েছে। এখন ওরা শুধু নিজেরটাই বোঝে। আমাদের জমিতে যা চাষ হয় আমরা বুড়ো বুড়ি সারা বছর চালাই। আর এই অল্প রোজগার, এতে কি আর লোক রাখবো? তাতে করে তো ধার দেনাটা আরো বেড়ে যাবে। তাই নিজেরা যতটা পারি ততটাই করি। এমনিতে তোমার বয়স হয়েছে, তার উপর আবার তোমার কোমরের ব্যথা। এই ভারী ভারী বস্তাগুলো যে বইছো, তখন আর কোমরটা থাকবে? দাও দাও, আমাকে দাও, আমি ওগুলো বয়ে দিচ্ছি। এভাবেই দেবনাথ রতন কাকা সাহায্য করে এবং সেখানে তার অনেকটা সময় চলে যায়। রতন কাকা তাকে অনেক আশীর্বাদ করেন। এরপর যখন সে বাড়ি ফিরে আসে, তখন তার স্ত্রী লিলি তাকে বলে, আজ তোমার ফিরতে এত দেরি হয়ে গেল কেন গো? জানো তো মা ফোন করেছিল, মায়ের খুব শরীর খারাপ, একবার দেখতে যাব। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমাকে বলে তারপর তো বের হতে পারবো না। সে কি, কখন ফোন করেছি আর তুমি এখনো বসে আছো কেন? আরে বাবা, পাশে বাড়ি মিনা কাকিমাকে বলে গেলেই তো হতো। আচ্ছা ঠিক আছে, চলো, আর তোমাকে অপেক্ষা করতে হবে না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এরপর লিলি এবং দেবনাথ দুজনে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে এবং রাস্তায় আসার সময় দেবনাথ এক ট্রে ডিম এবং কিছু ফল কিনে নেয়। তারপর তারা মনিকা দেবীর কাছে গিয়ে পৌঁছায়। তারপর তারা গিয়ে কথাবার্তা বলছিল। লিলি তাড়াহুড়ো করে তার মায়ের সমস্ত কাজকর্ম করে দেয় এবং তাকে ওষুধ খাওয়ায়। খানিকক্ষণ পর তুলি তার স্বামীর সঙ্গে সেখানে পৌঁছায়। তাদেরকে দেখে দেবনাথ কথা বলার চেষ্টা করে, কিন্তু সৌরেন দেবনাথের সঙ্গে কথা বলে না, তাকে এড়িয়ে চলে। না, আমার কাছে বেশি সময় নেই, আমি বাইরে অপেক্ষা করছি, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলে নাও। আরে দাদা, বাইরে অপেক্ষা করছো যে? বাইরে তো খুব ঠান্ডা, এখানে বসুন। লিলি, দাদাদের জন্য 4 ডিম সেদ্ধ করে দাও, আর একটু ফল কেটে দাও তো। চা, ডিম সেদ্ধ, ফল সমস্ত কিছু নিয়ে আসে, কিন্তু সৌরেন কিছুই খায় না। আচ্ছা, উনি তো খাবেন না দিদি, আপনি একটু খান। লিলি প্লেট থেকে খাবার তুলতে যাচ্ছিল, ঠিক এমন সময় সৌরেন চিৎকার করে বলে, তুমি কি এখন খেতে বসলে নাকি? আরে বাবা, তুমি কি এখন এসব বসে বসে খাবে, না 5 স্টার হোটেলে খাবার খাবে? ওখানে আমাদের টেবিলটা বুকিং আছে, ওটা কি ভুলে গেলে? দেখো, তুমি যদি 5 মিনিট আর দেরি করো, তাহলে আমি তোমাকে এখানে রেখেই চলে যাব। তারপরে তুমি একা কিসে করে বাড়ি ফিরবে, তখন তুমি বুঝে নিও। এভাবে বললে তুলির আর কিছুই করার থাকে না। সে তাড়াহুড়ো করে ওঠে এবং সেখান থেকে চলে যায়। এই সব কিছু দেখে মনিকা দেবীর চোখে জল চলে আসে। তখন দেবনাথ তার কাছে গিয়ে বলে, আহা মা, আপনি কেন শুধু শুধু কান্নাকাটি করছেন? ওরা খুব ব্যস্ত, তাই ওরা চলে গেছে, আমরা তো রয়েছি। আসুন, আমরা সকলে মিলেমিশে একটু খাই। না, আপনি 2টো ডিম সিদ্ধ খাবেন, আপনার শরীরটা অনেক দুর্বল হয়ে আছে, আপনার জন্য এখন হাই প্রোটিন খাবার দাবার দরকার। এই বলে দেবনাথ মনিকা দেবীকে খাওয়াতে যায়। তখন তিনি বলেন, কিন্তু বাবা, এভাবে জামাইয়ের হাতে খাওয়াটা কি আমার মানায়? না, আপনি আমাকে জামাই বলছেন কেন? আমি তো আপনার ছেলের মতো, আর ছেলের হাতে খেতে তো মায়ের কোনো সংকোচ বা লজ্জা হওয়ার কোনো কথাই না। দেবনাথের কথা শুনে আনন্দে মনিকা দেবীর চোখে জল চলে আসে এবং তারা সবাই মিলে গল্পগুজব করে খাওয়া দাওয়া শেষ করেন। পরের দিন দেবনাথ ফিরে আসে এবং 3 দিন পর আবার টাকা নিয়ে মনিকা দেবীর কাছে যায়। এভাবে 15 দিন তারা সেখানে থাকে এবং মনিকা দেবী পুরোপুরি সুস্থ হলে তবেই তারা বাড়ি ফিরে আসে। এভাবেই ধনী জামাই থাকা সত্ত্বেও গরিব জামাই মনিকা দেবীর কাছে প্রিয় হয়ে ওঠে। বহরমপুর শহরে নিতা তার বাবা দীনেশবাবু ও মা তমালী দেবীর সঙ্গে বাস করত। দীনেশবাবু পেশায় একজন সরকারি কর্মদপ্তরের অফিসার ছিলেন, আর তাই তিনি তার মেয়েকে ওই শহরের একটি নামকরা কলেজে ভর্তি করেন। এদিকে নিতা দেখতে খুবই সুন্দর হওয়ার পাশাপাশি পড়াশোনাতেও সে খুব মেধাবী ছিল, আর সে তাই প্রায় প্রতিদিনই কলেজে যেত। এমনই একদিন নিতা তার গাড়ি করেই কলেজে গিয়েছিল। তখন, এই মধু, তুই বরুণকে কলেজে আসতে দেখলি? না মানে আসলে আমি ওকে দেখতে পাচ্ছি না তো, তাই বলছি আর কি। তুই একটু চুপ কর তো, তোকে আর বেশি বকতে হবে না। আচ্ছা আমি বলি, তুই কি মেয়ে বলতো? তোর কি মাথায় একটুও বুদ্ধি নেই নাকি? তুই বরুণের ব্যাপারে সব কিছু জানার সত্ত্বেও ওকে ভালোবাসিস? হ্যাঁ বাসি,
আর সারা জীবন ওকে ভালোবাসবো, কারণ আমার বরুণকে খুব ভালো লাগে। ঠিক আছে, সেটা তোর ব্যাপার, আমার বলার কর্তব্য, তাই বললাম। অ্যাটলিস্ট তোর জায়গায় আমি হলে কখনই ওরকম কাজ করতাম না, কারণ তুই 4 চাকায় করে কলেজে আসিস আর ও সেখানে হাড় কিপটে সাইকেলে করে আসে। আসলে মধু ঠিকই বলছিল, কারণ নিতা ওই কলেজের ফাইনাল ইয়ারের বরুণ নামের একটি ছেলেকে পছন্দ করত। বরুণ তার বাবা গিরিশবাবু এবং মা ছবি দেবীর সঙ্গে বাস করত। গিরিশবাবু পেশায় একজন ধনী ব্যবসায়ী ছিলেন, কিন্তু তারা স্বামী স্ত্রী উভয় খুবই কিপ্টে প্রকৃতির ছিলেন। বিশেষ করে ছবি দেবী, তিনি এতটাই কিপ্টে ছিলেন যে প্রত্যেক মাসের সমস্ত জিনিসের হিসাব রাখতেন, একটি টাকাও বেশি খরচ করতেন না। আর নিতা এগুলো ভালো করেই জানতো, তাই তখন মধুর কথা শুনে সে একটু চিন্তায় পড়ে যায় ও পুরানো দিনের কথা মনে করতে থাকে। কয়েকদিন আগের ঘটনা। এমনই একদিন সকালে বরুণ তার মাকে বলে, এই যে মা, শুনছো? আমাদের কলগেটটা শেষ হয়ে গিয়েছে, আমাকে একটা নতুন কলগেট বের করে দাও তো। কি কলগেট শেষ হয়ে গেছে নাকি? কই দেখি। কই শেষ হয়েছে? এতে তো এখন যা আছে আমাদের আরো 4 দিন চলে যাবে। দাঁড়া, আমায় দে, আমি বের করে দিচ্ছি। ওহ মা, তুমিও না, এত কিপটামি করে কি হবে শুনি? আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি, যেখানে একটা সামান্য কলগেট নিয়েও এত টেপাটেপি করব? তুই বুঝবি না, বুঝেছিস? এই কিপটেমি করেই তোর বাবা আর আমি এত বড় হতে পেরেছি। আর টাকা থাকলেই যে খরচ করতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা মা, ঠিক আছে, এবারে শোনো, আমাকে তাহলে কিছু টাকা দাও। আমার সাইকেলটা লিক হয়ে গিয়েছে, ওই লিক সাইকেল নিয়ে প্রতিদিন পাম্প দিয়ে দিয়ে আমার কলেজে যেতে খুবই অসুবিধা হয়, তাই এবার ভাবছি আমি টায়ারটা পাল্টে নেব। সে কি রে, এই তো গত বছরে তুই সাইকেলের টায়ার সারানো হলো, আবার নতুন টায়ার? না না না, সে হবে না। টায়ার মেরামত করে কোনোভাবে চালা, আর এখান থেকে যা, আমার অনেক কাজ আছে। ছবি দেবী সেদিন এভাবেই বলে বরুণকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে বরুণেরও তখন মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই বরুণের ফোনে নিতার কল আসে। তখন বরুণ নিতাকে সব কিছু বললে, আরে সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আজ আমার সঙ্গে দেখা করো, আমি তোমাকে সাইকেল সারানোর টাকা দেব, আর সঙ্গে কলগেটও কিনে দেব। এই দেখো, তুমি আবারও আমায় নিয়ে মজা করছো। তুমি তো আমার মাকে জানো যে উনি কেমন, এখন আমি বা কি করব বলো? ওহ বরুণ, তুমি ভুল ভেবো না, আমি তোমাকে নিয়ে মজা করছি না। আমায় একবার তোমার বাড়িতে যেতে দাও, তারপর গিয়ে তোমার মায়ের কিপটেমি ছাড়াচ্ছি। হ্যাঁ নিতা, সেটা হলে তো ভালোই হয়, না তো আমারও বাবা মায়ের কিপটামির জন্য জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। নিতা তখন মনে মনে এসবই ভাবছিল। ঠিক তখনই মধু তাকে বলে, এই তুই কোথায় হারিয়ে গেলি? ওই দেখ, সাইকেলে করে তোর হিরো চলে এসেছে, যা এবারে গিয়ে তুই ওর সঙ্গে ঘুরে তুইও কিপটে হয়ে যা। আসলে মধু ঠিকই বলছিল, কারণ সেই সময় বরুণ কলেজে এসেছিল। এরপর বরুণকে দেখেই তার মন ভালো হয়ে যায়। এভাবেই সময় কাটতে থাকে। দেখতে দেখতে তারা কলেজ পাশ করে যে যার কাজের সন্ধানে ব্যস্ত হয়ে পড়ে। এরপর আরও কয়েক বছর কেটে যায়। এমনই একদিন বরুণের বাবা হার্ট অ্যাটাকে মারা যান এবং তখন পরিবারের সমস্ত দায়িত্ব বরুণের ঘাড়ে এসে পড়ে। বরুণ পারিবারিক ব্যবসা সামলায় এবং সেই ব্যবসার একমাত্র মালিক হয়ে ওঠে। এদিকে বরুণের মা তার বিয়ে নিয়ে খুবই চিন্তায় থাকতো, অন্যদিকে বরুণের তার বিয়ে নিয়ে কোনোই চিন্তা ছিল না। এমনই একদিন, এই যে বরুণ, শুনছিস? তা বাবা, আবার তো অনেক বয়স হলো, তুই এবার বিয়েটা কর। আমার একার দ্বারা এই সংসারে এত কাজ করা সম্ভব হচ্ছে না, এখন বৌমা এলে দুজনে মিলে কাজ করলে আমারও তাহলে সুবিধা হবে। মা, তোমাকে একাকি এত কাজ করতে দেখে আমার খুব মায়া হয়, তা তুমি একটি কাজের লোক রাখতে পারো না? মানে আমাদের এত টাকা পয়সা, তাও তুমি এত হিসাব করে কেন চলো? আমি তো সেটাই বুঝতে পারি না। তুই থাম তো, সবসময় টাকা টাকা, ওই টাকাগুলো থাকলে ভবিষ্যতে তোরই কাজে লাগবে। তুই এখন আমাকে বল, কবে মেয়ে দেখতে যাবি? আমি ঠাকুরমশাইকে বলে রেখেছি, কাল বিকেলে আমরা মেয়ে দেখতে যাচ্ছি। এখন তুই শুধু হ্যাঁ করে দে, ব্যাস, তোর কাছে আর কিছু চাই না। ছবি দেবী এক প্রকার জোর করেই বরুণকে মেয়ে দেখতে পাঠান। বরুণ মেয়ে দেখতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেই মেয়ে আর কেউ না, তার কলেজের নিতা, এবং তারা দুজনকে দেখে খুবই খুশি হয়ে যায়। নিতাকে দেখতে ভালো হওয়ায় ছবি দেবীরও তাকে পছন্দ হয়ে যায়। তাই তখন ছবি দেবী বলে, এই বরুণ, মেয়েকে তো দেখতে একেবারে লক্ষ্মী প্রতিমা, এই বিয়েতে আমার কোনোই আপত্তি নেই। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু এখন দেখো এরা রাজি হয় কি, কারণ তুমি আসার সময় মাত্র 50 টাকারই মিষ্টি নিয়ে এসেছো। আরে সে ওরা বুঝবে কিভাবে? আমি তো বড় প্যাকেট দিতে বলেছিলাম।
ভেবেছিলাম হয়তো মেয়েকে দেখতে খারাপ হবে আর আমাদের মিষ্টিটাই জলে পড়ে যাবে। কি হলো ছবি দেবী, আপনারা কিছু বলছেন নাকি? না মানে যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলতে পারেন। না দাদা, তেমন কিছুই না। ওই মানে আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে, আমরা আজই বিয়ের দিন ঠিক করতে চাই। হে হে, তা নিশ্চয়ই। আপনার ছেলেকেও আমার খুব পছন্দ হয়েছে, তবে আমার একটা শর্ত আছে। আমার মেয়ে অনেক শিক্ষিত, সে বিয়ের পর জব করতে চায়। ভালোই হলো, সংসারে আরো কিছু আয় বাড়বে। আহা, সে তো ভালো কথা, সবাই মিলে কাজ করলে সংসারের উন্নতি হয়। এভাবেই সেদিন তাদের বিয়ে ঠিক হয়ে যায় ও দেখতে দেখতে তাদের বিয়ের দিন এগিয়ে আসে। আর তাই ছবি দেবীও বরুণকে নিয়ে বিয়ের কেনাকাটা করার জন্য দোকানে যায়। তখন আরে আসুন দিদি আসুন, এখানে বসুন। তা দিদি বলুন কি দেখাবো? নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র এসেছে, মানে ওগুলোই দেখাবো নাকি? শুনেছি আপনার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। এই না না, ওসব ব্র্যান্ডেড ট্যান্ডেড আমরা নেব না। তাছাড়া একদিনকার ব্যাপার, অত দামি জিনিস নিয়ে গাদা গাদা টাকা খরচ করা আমার একেবারেই পোষাবে না। ওসব রেখে তুমি বরং সস্তার কয়েকটা জিনিস দেখাও। মা, এভাবে কম দামি জিনিসপত্র দিলে লোকে আমাদেরকেই খারাপ বলবে। আর তাছাড়া বিয়ের জিনিসপত্র একটু দামি দামি কেনাই ভালো। এই তুই থাম তো, ওসব কথা বোকারা বলে। আর তাছাড়া আমার বৌমা খুব সুন্দরী, ওসব দামি ব্র্যান্ডেড না পড়লেও তাকে খুব সুন্দর দেখাবে। যেটা ভেবেছিলাম সেটাই হলো। দিনেশ তো কিপ্টেই ছিল, এখন দেখছি ওর স্ত্রী আরো বেশি কিপ্টে। তা দিদি ঠিক আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিন, তাতে আমার কোনোই আপত্তি নেই। দোকানদারের কথা শুনে ছবি দেবীর চিন্তা দূর হয় ও সে নিজের পছন্দ মতোই কম দামি জিনিসপত্র নিতে থাকে। এদিকে সেদিন বরুণের অনিচ্ছা থাকা সত্ত্বেও বরুণ সেই কম দামি সস্তা জিনিস নিতে বাধ্য হয়। এরপর তারা সেখান থেকে বাড়ি চলে আসে। আসলে ছবি দেবী সস্তায় বিয়েটা সারতে চাইছিলেন, তাই তিনি বিয়ের আয়োজন সেভাবেই করেন। এদিকে নিতার বাড়ি থেকে প্রচুর আয়োজন করা হয়, সবাই খুব উল্লাসিত ছিল। কিন্তু তারা হঠাৎ দেখে বর ঘোড়াতে বা কোনো গাড়িতে ছাড়াই সাইকেল রিকশায় করে আসছে, আর তার পিছনে জনাভিষেক লোক খালি হাতে আসছে। দেখে সবাই খুব অবাক হয়ে যায় এবং তাদের উল্লাস হঠাৎ থেমে যায়। এইসব দেখে পাড়ার এক কাকিমা বলে ওঠে, ওরে বাবা, নিতার শ্বশুরবাড়ির লোক তো দেখছি একেবারে কিপ্টের কাজ, আর বরযাত্রীর দলটাও সেরকম কিপ্টে। এখনকার দিনে সাইকেল রিকশায় করে আবার বর আসে নাকি? সবাই দেখো দেখো, নতুন জিনিস দেখো। এই বলে সবাই হাসি ঠাট্টা করতে থাকে। এসব দেখে বরুণ লজ্জায় মাথা নত করে নেয়, কিন্তু তার কিছু করার ছিল না। বিয়ে হয়ে গেলে বরুণ মিতার কাছে ক্ষমা চায় ও সে বলে, নিতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আগেই বলা উচিত ছিল যে আমার মা খুবই কিপ্টে, এমনকি আমার বিয়ের সময়তেও কিপ্টামি করবে। আমি বুঝতে পেরেছি বরুণ, তোমাকে এর জন্য দুঃখিত হতে হবে না। আমায় একবার যেতে দাও, মাকে আমি এ নিয়ে সব বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না। এভাবেই সেদিন তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পরের দিন নিতা দেখে তার শাশুড়ি ছবি দেবী বিয়ের দিনের বাসি খাবার খাচ্ছেন। তাকে এরকম খেতে দেখে নিতা বলে, মা, আপনি এসব কি খাচ্ছেন? এই খাবারগুলো আগের দিনের, এখন এসব খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। কি খাবার খেলে আবার মানুষ অসুস্থ হয় নাকি? আমার এটা জানা ছিল না। আর শোনো, আমার এসব অভ্যেস আছে, আমি অত সহজে অসুস্থ হই না। তো তোমরা আজ তোমার বাপের বাড়ি যাচ্ছ তো? যাও যাও, খুব ভালো করে কাটিয়ে এসো। আবার কয়েকদিন পর তো বরুণকে অফিস যেতে হবে, তোমারও তো অফিস আছে। হ্যাঁ মা, আমরা কাল বিকালে নৈনিতালের জন্য বেরিয়ে যাব, এক সপ্তাহ কাটিয়ে ফিরে আসবো। আসছি মা। এসো, তবে খুব সাবধানে খরচ করো কিন্তু, বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে, আর বাড়তি খরচ না করাই ভালো। এরপর নিতা আর বরুণ নিতার বাবার বাড়ি চলে যায় এবং পরের দিন বরুণের কাছে ফোন আসে যে তার মা খুবই অসুস্থ এবং হসপিটালে ভর্তি। একথা শুনে নিতা আর বরুণ তাই সেদিনই হসপিটালে চলে আসে। আরে বরুণ, তুমি তোমার বৃদ্ধ মাকে এসব বাসি খাবার খেতে দিচ্ছ? তোমার মাকে তো বারণ করা উচিত। এই বয়সে উনি এইসব খাবার খেলে একেবারেই চলবে না, বুঝেছো? এখন তোমাদের ভাগ্য ভালো যে উনি তাড়াতাড়ি চিকিৎসা পেয়েছেন, আর না হলে উনি হয়তো বাঁচতেনই না। এই যে মা, তুমি শুধু শুধু কয়েকটা টাকা বাঁচানোর জন্য নিজেকে এতটা বিপদে ফেললে, উপরন্তু তোমার এই কিপটামি স্বভাবের জন্য আরো বেশি টাকা খরচ হয়ে গেল। মা, আপনি এখন কেমন আছেন? আপনাকে সেদিন আমি অত বারণ করা সত্ত্বেও আপনি ওই বাসি পচা খাবারগুলো খেলেন। দেখুন তো আপনাকে আজ কত কষ্ট পেতে হচ্ছে।
ভালো নেই রে মা, শরীরটা খুব দুর্বল। তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমাদের কথা না শুনে আমার এই পরিণতি হয়েছে। খুব কষ্ট গিয়েছে দুদিন। আমার জন্য তোমাদের ঘোড়াটাও নষ্ট হয়ে গেল। ছিচি মা, এসব কি বলছেন? আপনার শরীর খারাপ, আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপর আমরা সকলে মিলে ঘুরতে যাব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর আমিও এরপর টাকা বাঁচাতে গিয়ে নিজেকে আর তোমাদেরকে কষ্টে ফেলবো না। এভাবেই ছবি দেবী তার নিজের ভুল বুঝতে পেরে তার ছেলে বৌমার কাছে ক্ষমা চাইতে থাকে। এরপর থেকে ছবি দেবীও তার কিপটেমি বন্ধ করে দেন। এতে করে আর কারোরই কোনো সমস্যা থাকে না। এরপর তারা সকলে মিলে সুখে শান্তিতে এবং হাসি খুশিতে বসবাস করতে থাকে।